বধূ বেশে সর্বপ্রথম আমার মাকেই দেখেছি। আমার বয়স তখন 7। দূর থেকে আমার মাকে দেখছি। আমার মা বধূ সেজে বসে আছে। আমি লক্ষ্য করলাম আমার মা এদিক সেদিকে কিছু একটা খুঁজছে। হয়তো তিনি আমাকেই খুঁজছেন। মায়ের চোখ ছলছল করছে। খুঁজলেও কি, সে তো আমাকে ডাক দিতে পারবে না, আমাকে কাছে টানতে পারবে না, আর আমিও আমার মায়ের কাছে যেতে পারবো না। কি অদ্ভুত! আজ থেকে আমার মায়ের পরিচয় দিতে আমি পারবো না। এটা সম্পূর্ণ নানা বাড়ির লোকেদের আদেশ। যেই লোকটা আমার মাকে বিয়ে করেছিলেন সেই লোকটা আমার ব্যাপারে জানতেন। তবে তিনি জানতেন আমি অনাথ আশ্রমে আছি, আর আমার মাকে বাধ্য করিয়েছে বিয়ে করতে। মামাদের চাপেই মা বিয়েটা করেছে। কতদিনই বা মামা বাড়ির লোকেদের ঘাড়ে বসে খাবে। আমার মায়ের একটা সেলাই মেশিন ছিল, সেটিও বিক্রি করে মামা টাকা কাজে লাগিয়েছে। আমার বাবা মারা যান রোড অ্যাক্সিডেন্টে। বাবার চেহারাটা আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি যে সব সময় বাবার সাথেই থাকতাম। যতক্ষণ বাসায় থাকতাম ততক্ষণই বাবার কোলে বসে থাকতাম। আমার বাবা নিজের হাতে খাইয়ে দিতেন আমাকে। রাতে কাজ শেষে যখন বাসায় ফিরতেন তখন আমি ঘুমিয়ে থাকলেও কোলে তুলে নিতেন। কত ভালোবাসা পেয়েছি বাবা মায়ের কাছে। বাবা মারা যাওয়ার পরে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাই। বাবা দিন আনতো, দিন পার করত। তবে কাজ করে কিছু টাকা গুছিয়ে মাকে সেলাই মেশিনটা কিনে দিয়েছিল। সেই মেশিন দিয়ে যে টাকা পেত তাতে আমাদের সংসার চলতো না। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা নানা বাড়িতে চলে আসি। ছোটবেলায় দেখতাম ছেলেমেয়েরা কাছে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। আমরাও তখন খুব ইচ্ছে করতো ওদের সাথে আমিও স্কুলে যাই। তখন সবচাইতে বেশি ভালো লাগতো স্কুল ড্রেসটা, হালকা গোলাপি শার্ট আর কালো হাফ প্যান্ট। আহা, কত সুন্দরী দৃশ্য! এক ঝাঁক বন্ধুরা স্কুলে যেত। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি বলতে পারিনি আমিও ওদের মতো স্কুলে যাব। শীতের রাতে মা আমাকে কোলের মাঝে নিয়ে শুয়ে আছে। সুন্দর সুন্দর গল্প শোনাতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। ও হ্যাঁ, আমার মাথায় তখন উকুন ছিল। মা রাতের অন্ধকারে বিলি কেটে উকুন আনতেন। তখন আমার কি যে ভালো লাগতো। আমি শুয়ে থাকা অবস্থায় মায়ের গলা জড়িয়ে ধরে বলেই ফেললাম, মা, আমিও স্কুলে যেতে চাই। দেখেছো মা, ওরা কত সুন্দর কাপড় পরে একসাথে স্কুলে যায়, আমিও ওদের সাথে যাব। না রে বাবা, তোর ওদের মতো যাওয়া হবে না। আজ তোর বাবা বেঁচে থাকলে যেতে পারতি। এই কথাটা আমাকে বলেছিল। আর কারো সামনে বলিস না, তোর মামারা শুনলে তোর মারবে। মা, আমিও ওদের সাথে খেলতে চাই, আমাকে ওদের মতো জামা প্যান্ট বানিয়ে দাও। দেবো বাবা, তবে এখন না। তুই বাবা ঘুমা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কপালের উপরে পানির ফোঁটা অনুভব করলাম। তার মানে মা কাঁদছেন। শাড়ির আঁচল দিয়ে তার চোখটা মুছে আমার কপালে একটা চুমু দিলেন। আমি মায়ের গলা ধরে ঘুমিয়ে পড়লাম। আজ মাকে ভীষণ মনে পড়ছে। মায়ের জন্য মনটা ছটফট করছে। ইস, মায়ের যদি দেখা পেতাম। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ মায়ের কোলেতে মাথা রেখে করতে চাই। মায়ের হাতে বুলুনিতে যেন আমার মৃত্যু হয়। আমার শরীর মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছে। এমন সময় রোগটা ধরা পড়েছে যার কোনো চিকিৎসা নেই। ডাক্তার বলেই দিল আমার আর এই পৃথিবীর আলো বেশি দিন দেখা হবে না। তবে আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। তবে সম্ভাবনা 1%। ডাক্তার দেখিয়ে আফসাব চৌধুরী আমাকে বাসায় নিয়ে গেলেন। তিনি আমাকে নিজের সন্তানের মতোই দেখেন। আমিও তাকে বাবার মতো সম্মান করি। তবে বাবা ভাবতে পারিনি। আমার মায়ের যেদিন বিয়ে হয় সেদিনই নানা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। ফিরে আসার সময় আমার মাকে একটা পলক দেখে আসি। তখন বরযাত্রীতে নানা বাড়ি ভরে গেছে। সবাই বরযাত্রী নিয়ে ব্যস্ত। আমার মা বসে বসে কান্না করছে। কিন্তু কেন যে কান্না করছে সেটা হয়তো কেউ অনুভব করতে চায়নি। কখনো কেউ বুঝতে চায়নি যে আমার মা তো আমার জন্যই কান্না করছিল। আর আমার মায়ের বিয়ের জন্য আমাকে সবার কাছ থেকে আলাদা করে রাখলো। এমনকি আমাকে বলেছিল যে বিয়ের দিন যেন আমি আমার মায়ের সামনে না যাই। আমি যদি আমার মায়ের সামনে যাই তাহলে আমার মাকে নাকি মারবে, এবং সেই সাথে আমাকেও নাকি মারবে। আমার মাকে মারবে সেই কথা শুনে আমি ভয় পেয়ে যাই। যেই কারণে আমি আমার মায়ের সামনে যাইনি। কিন্তু মায়ের প্রচুর মায়া হলো। আমি আর কিছু না ভেবে নানা বাড়ি থেকে অচেনা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কোথায় যাব, কোথায় থাকবো তা ভাবিনি। বিকেলবেলা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলাম। কেউ আমাকে একটাবার খাবার দিল না। প্রায় 2টা দিন আমি না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিলাম। গভীর রাতে আমি একটা ল্যাম্পপোস্টের নিচে বসেছিলাম। ল্যাম্পপোস্টের নিচে বসে থাকার কারণে আমার কপালটা খুলে গেল। আমাকে একা দেখে আফসাব চৌধুরীর চোখে পড়ল। তিনি গাড়ি থেকে নেমে
আমার সামনে গিয়ে দাঁড়ালেন। আমার সামনে গিয়ে বললেন, এই ছেলে, তুমি এখানে কি করো? এত রাতে তোমার মতো একটা বাচ্চা ছেলে এখানে থাকে? আর বাহিরে তো প্রচুর ঠান্ডা। আমার তো কেউ নেই, আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আমাকে কয়টা টাকা দেবেন? আমি কিছু খাবার কিনে খাইতাম। আমি 2 দিন ধরে না খেয়ে আছি। তুমি আমার সাথে যাবে? সেখানে গেলে অনেক খাবার পাবে। তোমার বাবা মা কোথায় থাকে? যাব। আমাকে খাবার দিলেই হবে। তোমার আত্মীয় স্বজন কে কে আছে? এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি আমার সাথে চলো। আমি আর কিছু না বলে আফসাব চৌধুরীর সাথে তার গাড়িতে উঠে বসলাম। তার বাড়িতে গিয়ে একটা মহিলার সাথে আমার পরিচয় করিয়ে দিল। বুঝতে পারলাম যে তিনি হয়তো আফসাব চৌধুরীর স্ত্রী। সেই থেকে আজ এ পর্যন্ত আমার আসার জন্য সবকিছু অবদান এই আফসাব চৌধুরী। তবে তাকে আমি কখনো বাবা বলে ডাকিনি, সবসময় আঙ্কেল বলে ডাকতাম। আফসাব চৌধুরী আমার নতুন জীবন ফিরিয়ে দিলেন। তিনি আমাকে গোছগাছ করে একটা স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমি পড়াশুনো করতে লাগলাম। আস্তে আস্তে পড়াশুনো করে আমি প্রতিষ্ঠিত হতে লাগলাম। আমার বাহিরে অনেক বন্ধু বান্ধব হতে লাগলো। তার ছোট একটা মেয়ে আছে। আমি অবসর সময়ে তার মেয়েকে নিয়ে খেলা করতাম। তিনি আমার জন্য এত কিছু করেছে, তবে কখনো তার বাসার ছিটে ফোটা কাজ করতে দেয়নি। আমাকে সবসময় সন্তানের মতো আগলে রেখেছেন। কিন্তু কেন বা কোন কারণে আমাকে সে সন্তানের চোখে দেখেছে এখনো আমার অজানা। তিনি অনেক টাকা পয়সার মালিক। এই জীবনে তার মতো মানুষ পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আমার অপূর্ণতা যেন তিনি পূরণ করেছেন। গতকাল ডাক্তার দেখিয়ে যখন ডাক্তার রিপোর্ট দিল যে আমার ব্লাড ক্যান্সার, তখন তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি নিশ্চুপ নির্বাক হয়ে বসে আছি। কিছু বলার জন্য আমার মাঝে শক্তি ছিল না। আমি তার হাত ধরে বললাম যে, আঙ্কেল, বাসায় চলেন। আজ তাকে বললাম, আমি একটু বাবার কবরের কাছে যেতে চাই। আমি আমার বাবার কবরটা দেখতে চাই, এবং এটাও বললাম আমি আমার মায়ের সাথে একটু দেখা করতে চাই। আমার মা কেমন আছে, কোথায় আছে, আমি একটু দেখতে চাই। সেই ছোটবেলায় আমি আমার মায়ের কাছ থেকে চলে এসেছি, আর কখনো তার সামনে যাইনি, এমনকি তার খোঁজ খবর রাখতে যাইনি। আমি তার খোঁজ খবর রাখতে গিয়ে যদি আমার মায়ের সমস্যা হয়? আমার কথা শুনে আঙ্কেল আমার দেশের বাড়িতে আসার জন্য তৈরি হলেন। তিনি তার গাড়ি নিয়ে আমাকে নিয়ে রওনা হলেন। আমি যখন আমার নিজের এলাকার মধ্যে প্রবেশ করি, কেউ আমাকে চিনতে পারেনি। আমিও সেই গ্রামে গিয়ে সবকিছু ভুলে যাচ্ছি। একটা নতুন গ্রাম, অপরিচিত একটা গ্রাম। আগে যেভাবে ছিল তার কিছুই নেই। গ্রামের বাড়িতে গিয়ে আমার দাদার নাম বলার পরে সেই বাড়িটি দেখিয়ে দিলেন এক লোক। অবশ্য আমি আমার পরিচয় দেইনি। আমি সন্ধ্যার পরে চুপচাপ আমার বাবার কবরের কাছে গেলাম। বাবার কবরের কাছে গিয়ে আমার চোখ আটকে রাখতে পারলাম না। আমি হু হু করে কেঁদে দিয়ে বাবাকে বললাম, বাবা, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছো? তুমি চলে যাওয়াতে যে আমি সব কিছুই হারিয়ে ফেলেছি। আমি যে আমার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তোমার চলে যাওয়াতে আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি। জানি না আমার মা কোথায় আছে, কিভাবে আছে। তবে কেন যেন বাবা তোমাকে ভীষণ মনে পড়ছে। তুমি আমাকে ছেড়ে না গেলে পারতে না? কেন এভাবে একা ফেলে চলে গেলে? কেন আমি এতিম হলাম? বাবা, আমাকে একটু কোলে নেবে? তোমার কোলের উপর বসিয়ে আমাকে একটু খাইয়ে দেবে? আমার হাতটি ধরে তুমি কি একটু রাস্তায় চলবে? আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে চলতে, তোমার কোলে বসতে, তোমার হাতে খাবার খেতে। বাবা, প্লিজ একটাবার আমার কাছে ফিরে আসো না। বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বাবার কবরের জিয়ারত করার পরে আমি আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। জানি না আমার মায়ের দেখা পাবো কিনা, জানি না আমার মা বেঁচে আছে কিনা। আমার মায়ের সামনে গিয়ে আমি খুব শক্ত করে মাকে জড়িয়ে ধরব। না, আমি আমার মায়ের দেখা পাইনি। তাহলে কি আমার মৃত্যুর আগে আমার মাকে জড়িয়ে ধরতে পারবো না? খুব ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রাখতে, আর যে কখনো মায়ের কোলটা চাইলেও পাবো না। মামা বাড়িতে গিয়ে আমার মায়ের কথা জিজ্ঞেস করার পরে তারা কেউই আমার মায়ের ব্যাপারে কিছু বলতে পারল না। মামাদের কাছে আমার পরিচয় দেইনি, তবে তাদের একটা লোভ দেখিয়েছিলাম যে আমার মায়ের নামে কিছু টাকা জমা আছে, সেই টাকার ব্যাপারে তার সাথে দেখা করতে চাই। তারপরে জানতে পারলাম না কেন যেন তাদের কাছে আমার পরিচয়টা দিতে ঘৃণা লাগছিল। কেনই বা আমার পরিচয়টা দেব? তারা তো আমাকে বোঝা ভেবেছিল। তাদের জন্যই তো আমি আমার মাকে হারিয়েছি। তারা আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছে।
শুধু তা নয়, আমার ছোটবেলার সুখ, মায়ের আদর, সোহাগ সবই তাদের জন্য হারিয়ে ফেলেছি। এমনকি আজও আমি আমার মায়ের দেখাটা পেলাম না। জানি না আমার মা কেমন আছে, কোথায় আছে। যার কাছে আছে ভালো আছে তো। আমার মায়ের দেখা না পেয়ে আমি আবারও শহরের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমার সেই মানুষটিকে খুঁজে বের করতে হবে যে মানুষটা আমার মাকে বিয়ে করেছিলেন। হয়তো তার সব কিছু জানতে পারলে হয়তো আমি আমার মাকে খুঁজে পাবো। শরীরটা বেশ খারাপ লাগলো। নিজের মাঝে কেমন যেন দুর্বলতা কাজ করতে লাগলো। ঠিকমতো হাঁটাচলা করতে পারছি না। হঠাৎ করে আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ি। আমার নাক মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়তে লাগলো। আঙ্কেল আমার এই অবস্থা দেখে আঙ্কেল খুব দ্রুততার সহিত আমাকে মেডিকেলে নিয়ে যান। আমার মাঝে কতক্ষণ জ্ঞান ছিল না আমি জানি না। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি চৌধুরী এবং তার মেয়ে কনক আমার পাশে বসে আছে। আমার জ্ঞান ফেরার পর আফসাব চৌধুরী বলেন, রায়ান, এখন তোমার কেমন লাগছে? 2টা দিন ধরে তোমার জন্য আমরা চিন্তায় ছিলাম। তুমি 2 দিন ধরে অজ্ঞানের মতো পড়েছিলে। মেডিকেলে নিয়ে ডাক্তার দেখানোর পরে ডাক্তার তোমাকে বাসায় পাঠিয়ে দেয়। এই তো মেডিকেল থেকে আসার ঘণ্টাখানেকের পরেই তোমার জ্ঞান ফিরল। আচ্ছা, আমার কি হয়েছিল? আমি তো কিছুই মনে করতে পারছি না। তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ো এবং তোমার নাক মুখ থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। তারপরে তো আমরা তোমাকে মেডিকেলে নিয়ে গেলাম। তাহলে আমি কি আর বেশি দিন বাঁচব না? বাবা, এসব কথা বলো না। আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে যাবে। আর আমি চেষ্টা করছি যেভাবে হোক তোমার জন্য ভালো ডাক্তার কিভাবে দেখানো যায়। আর তাছাড়া আমি অলরেডি ডাক্তারদের সাথে কথা বলেছি কি করলে তুমি আবার আগের মতো ফিরে আসতে পারবে। কিন্তু ডাক্তার যে বলল আমি আর বেশি দিন বাঁচব না, আমি আর এই পৃথিবীর আলো বেশি দিন দেখতে পাবো না। কে বলেছে? আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ যদি চায় তাহলে তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। রায়ান, তুমি একটুও ভয় পাবে না। নিজেকে শক্ত রাখো। আর আমরা সব সময় তোমার জন্য দোয়া করছি। আমরা তো চাই তুমি ঠিক আগের মতোই যেন সুস্থ থাকো। আমার তো কোনো ছেলে সন্তান নেই। আমি তো তোমাকে সব সময় আমার ছেলের মতোই দেখেছি। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি কষ্ট হবে না? আঙ্কেল, একটা কথা বলবো? হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমাকে সন্তানের মতো দেখেছেন, কিন্তু আপনার কি একটা বারও প্রশ্ন জাগে না যে এই আমি তো আপনাকে কখনো একটাবারও বাবা বলে ডাকলাম না? জানেন, আমি যখনই চোখ বুঝি তখনই কেন যেন আমার চোখের সামনে বাবা এসে হাজির হন। তিনি সব সময় আমাকে তার কাছে ডাকেন। আমার মনে হয় আমার বাবা আমার হাত ধরে হাঁটছেন। আমার মনে হয় আমার বাবা আমার পাশে ছায়ার মতো আছেন। আমি কি করে আপনাকে বাবা বলে ডাকবো? আমার বাবা যে আমার পাশেই থাকেন সব সময়। কিন্তু আপনি আমার বাবার মতন, আমার বাবার চাইতে একটু কমও করেননি। আপনি আমাকে সেই রাস্তা থেকে তুলে এনে আমাকে মানুষ করেছেন, আমাকে প্রতিষ্ঠিত করেছেন, আমাকে আপনাদের মতো বিলাসিতার মাঝে রেখে মানুষ করেছেন। সব সময় আমার চাওয়া সব কিছু পূরণ করেছেন। আমি না চাইতেও আপনারা আমার পাশে ছিলেন। আমার যে কোনো ছেলে নেই, তুমি তো আমার ছেলে। আঙ্কেল, মানুষ মাত্রই ভুল করে। না জানা সত্ত্বেও যদি কখনো আপনার সাথে বেয়াদবি করি বা কখনো কোনো কারণে আপনার মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি হয়তো আমার মায়ের কাছে যেতে চাইতে পারবো না, আমার বাবার কাছে চাইতে পারবো না, কিন্তু আপনিও তো আমার বাবা। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর আমার আরেকটি চাওয়া কি আপনি পূরণ করবেন? তুমি কি চাও আমাকে বলো। আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই পূরণ করব। কেন করব না? আপনি কি আমার মাকে আমার কাছে একটাবার এনে দিতে পারবেন? আমি যে আর পারছি না, মাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। আমার মরার আগে আমার মাকে প্লিজ একটাবার আমার কাছে এনে দিন না। আমি জানি যে আমার মায়ের কোনো ভুল নেই, আমার মায়ের কোনো দোষ নেই, তারপরও আমি আমার মায়ের কাছ থেকে আড়ালে ছিলাম। আমি যদি আমার মায়ের কাছে যাই তখন যদি আমার মায়ের কোনো ক্ষতি করে, সেই জন্যই আমি আমার মায়ের কাছে যাইনি। কিন্তু এখনও নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আমি সন্তান হয়ে কেন যাইনি তার কাছে? আমি চেষ্টা করব বাবা তোমার ইচ্ছেটা পূরণ করার। আমি আবার যাব তোমার মামা বাড়িতে। সেখানে গিয়ে আমি তার খোঁজ খবর নেব এবং সেখানে তোমার মাকে তারা বিয়ে দিয়েছিল যেখানে, আমি সেই পরিবার সম্পর্কে জানব। তুমি চিন্তা করো না, আমি যে কোনোভাবেই তোমার মাকে তোমার কাছে নিয়ে আসব। আমার উপর এতটুকু ভরসা করতে পারো তো নাকি? আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। তবে আমি মরে গেলে আমি আবারও আল্লাহর কাছে চাইবো আপনার মতো একটা বাবার সন্তান যেন হতে পারি। একটা বাবা সন্তানের জন্য যতটুকু না করে তা আপনি করেছেন।
তুমি এখন চুপচাপ ভাবে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমাও। ডাক্তার ওষুধ দিয়েছে, আর হ্যাঁ, ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আমি আর কথা না বলে তার কথা অনুযায়ী ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পরে কনক আমার রুমে আসলো, এসে বলল, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? মাত্রই তো খেলাম, ঘুম আসছে না কেন জানি। তুই আমাকে 1 কাপ চা বানিয়ে দিবি? আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পরে বড় একটা মগে 1 মগ চা বানিয়ে নিয়ে আসলো। আমি তা দেখে অবাক, এতখানি চা কে খাবে? কিরে, এতখানি চা এনেছিস, আমি কি হাতি? আমি আছি না, আমি খাবো, তুমি অর্ধেকটা খেয়ে আমাকে দিও, তারপর আমি খেয়ে নেব। আরেকটা কাপ নিয়ে আয়, আমি এখান থেকে দিচ্ছি। না না, কাপ লাগবে না, এটাতেই হবে। তুমি আগে খাও, তারপর আমার কাছে দিও। কনকের সাথে কথা বলতে বলতে চোখটা লেগে আসলো। ভোরবেলা আমার ঘুম ভেঙে গেল, তারপরও বিছানায় শুয়েছিলাম। শরীরটা বেশ ক্লান্ত, তাই আর কাউকে না ডেকে আমি চুপচাপভাবে শুয়ে থাকলাম। কিন্তু হঠাৎ করে কনকের কণ্ঠ ভেসে আসলো। ড্রয়িং রুমে বসে ওর বাবাকে বলতে লাগলো, বাবা, আমি তো এই পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি। এই যে আমাদের এত টাকা পয়সা, একদিন তো সব কিছু তুমি আমাকে দিয়ে দেবে, তাই না? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? বাবা, আমি রায়ানকে ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত ওকে আমি এই কথাটা বলতে পারিনি। কিন্তু যখন বলবো তখনই শুনি রায়ানের ব্লাড ক্যান্সার। রায়ান নাকি আমাদের মাঝে আর বেশি দিন বাঁচতে পারবে না। জানো বাবা, তারপর থেকে আমি আর ঘুমোতে পারছি না, আমি দিব্যি পাগল হয়ে যাচ্ছি। কি সব বলছিস, তোর মাথা ঠিক আছে? বাবা, আমি তো তোমার কাছে আগে কিছু চাইনি, তুমি প্লিজ আমার করে দাও না রায়ানকে। তুমি রায়ানের চিকিৎসার জন্য ওকে দেশের বাইরে নিয়ে যাও। আমি রায়ানকে নিয়ে বাঁচতে চাই, আমি রায়ানকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই। আর রায়ানকে বিদেশে পাঠানোর আগে আমি ওকে বিয়ে করব। তুমি শুধু এই সম্মতিটা আমাকে দাও। কনক আমাকে ভালোবাসে, আমার যে মরণ ব্যাধি ক্যান্সার, এটা জানা সত্ত্বেও আমাকে বিয়ে করবে? এটা কখনো সম্ভব না। আমি জেনে শুনে কনকের লাইফটা ধ্বংস করে দিতে পারি না। হয়তো কনকের বাবা কনকের কথার অনুযায়ী আমার সাথে ওর বিয়ে দিতে রাজি হবে এবং আমার চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সবকিছু রেডি করবে, কিন্তু না, আমি তা কখনোই হতে দেব না। আমি কিছুতেই কনকের বাবার আর একটা টাকাও নষ্ট করতে দেব না। আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, তারা আমার জন্য যথেষ্ট করেছে, কিন্তু হঠাৎ করে কনক কী সব শুরু করেছে? এসব পাগলামির কোনো মানেই হয় না। কনকের বাবা মেনে নিলেও আমি তো মেনে নিতে পারি না। ভালোবাসা কি তা কখনো কিছুই ভাবিনি, আর ভাবতেই বা যাবো কেন? কনক আমার বন্ধু, ছোটবেলার খেলার সাথী। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে জল জমাট বেঁধে আছে আমি বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পরে কনক আমার রুমে আসলো, এসে বলল, তুমি এখনো ওঠোনি? আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। তোমার না ভোরবেলা ওষুধ আছে, সেটা খেতে হবে তো নাকি? এভাবে কষ্ট পেয়ে থাকলে চলবে? নিজের প্রতি একটু খেয়াল রাখতে হবে, তাই না? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে হবে। তুই যা, আমি এখন আর উঠবো না, আমার ভালো লাগছে না। তাড়াতাড়ি ওঠো, নইলে কিন্তু বাবাকে ডাক দেব। ওই শোন, না থাক, কিছু না, তুই যা তো, আমাকে একটু রেস্ট নিতে দে। দিলি তো ঘুমটা নষ্ট করে। ওই তোমার কি সমস্যা বলো তো? ইদানিং দেখছি তুমি নিজের প্রতি কোনো খেয়াল রাখছো না। এমন কেন করছো? নিজেকে এভাবে ছেড়ে দিলে হবে? আর একটু কেয়ার তো করতে হবে। আমার এই অনিশ্চিত জীবনে নিজের কেয়ার নিয়ে আর কি হবে? একদিন তো সবাইকে ছেড়ে আমি চলে যাব। আচ্ছা, তুমি কি উল্টোপাল্টা কথা ছাড়া আর কিছুই ভাবতে পারো না? তোমার না এইসব কথা আমার শুনতে একদমই ভালো লাগে না। তুমি চলো তো, খেতে বসবে। ফ্রেশ হয়ে খাবার দাবার শেষ করে আমি নিশ্চুপভাবে ডাইনিং টেবিলে বসে আছি। কনক আমার পাশে বসে আছে, হয়তো কোনো কিছু একটা বলতে চাইবে আমাকে, কিন্তু ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি সেখান থেকে উঠে গেলাম। একটু পরে কনক আমার রুমে এসে হাজির। ও খুব সুন্দর একটা শাড়ি পরেছে, লাল পাড়ের হালকা গোলাপি কালারের শাড়ি। কনক চোখে কাজল পরেছে আর কপালে কালো টিপ। আমার সামনে এসেই বলল, টিপটা একটু ঠিক করে পরিয়ে দাও তো। আয়না আছে, আয়না দিয়ে ঠিক কর। আরে আমার হাতে তো নেল পলিশ লাগিয়েছি, তাই তো তোমাকে এসে বলছি। আচ্ছা, সামনে দাঁড়া তাহলে। তুই একটা কথা কি জানিস? কি? সব চাওয়া কিন্তু পাওয়া যায় না, আর সব পাওয়া কখনো ভাবাও যায় না। চাওয়া পাওয়ার এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। আমি চেয়েছিলাম খুব সুন্দরভাবে বাঁচতে, তোদের মতো সুন্দর একটা ফ্যামিলি পেয়েছিলাম, কিন্তু দেখ, ভাগ্যের খেলায় তোদের মতো একটা ভালো ফ্যামিলি পেয়ে গেলাম। আমি তোর মতো ভালো একটা সঙ্গী বা বাবা মা সবই পেয়েছিলাম। আমিও চেয়েছিলাম আমার সারাটি জীবন তোদের এই পরিবারে কাটিয়ে দেওয়ার, কিন্তু আমার এই চাওয়াটা আর পাওয়া হবে না, আর কখনো সম্ভব না। কিন্তু চাওয়া পূর্ণতা পায় না, অপূর্ণতা থেকে যায়। তাই সব চাওয়া কখনো প্রকাশ করতে নেই, নিজের মাঝে লুকিয়ে রাখতে হয়। হঠাৎ করে তুমি এমন করে বলছো যে? না, এমনি বলছি, মিথ্যে কিছু তো বলিনি।
চলো আমরা ঘুরতে বের হই। ভালো লাগছে না আমার, এভাবে চুপচাপ ভাবে কতক্ষণ বাসায় থাকবে? বাইরে চলো, মনটা ফ্রেশ হবে আর তোমার অনেক ভালো লাগবে। বাসার মধ্যে আছি এটাই বেশ। আরে চলো না, এমন করছো কেন? আর তাছাড়া তোমায় আমার কিছু বলার আছে। অন্য কোনো একদিন বলিস, তবে আজ না। আমি জানি কনক আমাকে কি বলবে, হয়তো কনক ভালোবাসার কথাটাই আমাকে বলবে, কিন্তু সেই সুযোগটা আমি কখনোই দেব না, আর কখনো সুযোগ পাবে না ও। আমি হারিয়ে যাব অনেক দূরে, সবার আড়ালেই থেকে যাব। কনককে আমি আর কোনো পাত্তা দিলাম না, ও আমার রুম থেকে চলে গেল। বিকেলবেলা আমি ওদের বাসা থেকে বেরিয়ে এলাম। রাস্তায় হাঁটছি আর ভাবছি আমার জীবনটা এমন না হলেও পারত। সেই ছোটবেলায় আমার লাইফটা নষ্ট হয়েছে, তখন মরে গেলে সেটাই অনেক ভালো ছিল। কিন্তু আমি যে কনকের পরিবারে সবার মায়ার জালে আটকে গেছি। ওদের কাছে সুন্দর একটা পরিবার পেয়েছি আমি। আজ আমার বাবা বেঁচে থাকলে হয়তো এমন সুন্দর একটা পরিবার আমার থাকতো। আমার নিজের মায়ের ভালোবাসাটা পেতাম, বাবার কেয়ার পেতাম, আর কিছু না হোক বাবা আমাকে শাসনে রাখতে পারত। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, শহরের লোকজন ব্যস্ত হয়ে গেল। ঝঞ্ঝাট, রাস্তা, লোকজনের সমাগম যেন শহরটাকে পুরোই ব্যস্ত করে ফেলেছে। ল্যাম্পপোস্টের নিচে কেউ কেউ ভালোবাসা বিক্রি করে, আবার কেউ বেলুন বিক্রি করে, আবার কেউ হাওয়াই মিঠাই বিক্রি করে। একটা হাওয়াই মিঠাই নিয়ে রাস্তার পাশে বসে আছে, মাথার উপরে ল্যাম্পপোস্ট। ছোটদের মতো হাওয়াই মিঠাই ছিঁড়ে ছিঁড়ে মুখে নিচ্ছি। ফিরে গেলাম সেই 7 বছরের বয়সটায়, যে দিনটাতে আমি বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। সেদিন রাতে আমার প্রচুর পরিমাণে খিদে লেগেছিল। পাশে দাঁড়িয়ে এক লোক সেই সময় হাওয়াই মিঠাই বিক্রি করছিল। আমার খুব খেতে ইচ্ছে করছিল, কারণ আমার পেটে যে প্রচুর ক্ষুধা ছিল। আমি কিছু না বুঝে সেই লোকটার কাছে হাওয়াই মিঠাই চেয়ে বসলাম। হাওয়াই মিঠাই আমার হাতে দিয়ে সেই লোকটা আমার কাছে টাকা চাইল, কিন্তু তখন আমি টাকাটা দিতে পারিনি। কোত্থেকে দেব? আমার কাছে টাকা ছিল না। যখন আমি তার হাতে টাকা দিতে পারিনি, সেই লোকটা আবার আমার হাত থেকে হাওয়াই মিঠাই টেনে নিয়ে গেল। হয়তো তখন অনেক গালিগালিও করেছিল, কিন্তু আমার পুরোটা মনে নেই। ভিখারির বেশে রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম সেদিন, আর তখন ভিখারির মতো হয়েছিলাম। আমার যে কেউ ছিল না, কিন্তু এখন আমার কিন্তু সবই আছে। আমার বেঁচে থাকার ইচ্ছে আছে, কিন্তু আমি যে আর বেঁচে থাকতে পারবো না। এই রায়ান, কাঁদছিস কেন? এই দেখ, তোর পাশে তোর বাবা আছে। এভাবে তোর ভেঙে পড়লে হবে না, তোর সাথে তোর বাবা মায়ের দোয়া আছে। আল্লাহর দয়ায় তোর কিছুই হবে না। আমার বাবার ভয়েসটা আমার কানে ভেসে উঠল। আমি এদিক সেদিকে তাকিয়ে আমি বাবাকে দেখতে পেলাম না। হয়তো বাবা ওই তারাদের দেশ থেকে আমাকে বলছেন। আমার বাবা তো সব সময় আমার সাথে থাকেন। আমি চোখ বুঝলে আমি আমার বাবার চেহারাটা দেখতে পাই। তার হাসি মুখটা আমার সামনে ভেসে ওঠে। রাস্তার পাশ দিয়ে নিশ্চুপভাবে হাঁটছি, এক ল্যাম্পপোস্ট থেকে আর এক ল্যাম্পপোস্টের নিচে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত অনেক বেজে গেছে। আজ আর কনকদের বাসায় যাব না। আজকে রাতটা এই রাস্তায় কাটিয়ে দেব। হয়তো এটাই হবে আমার রাতের শেষ ভ্রমণ। কিছুক্ষণ পরে কনকের বাবা আমাকে ডাক দিলেন। রায়ান, এই রায়ান, তুমি এখানে? আর তোমাকে আমি সারাটা শহর খুঁজছি। তোমায় নিয়ে তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। এইভাবে কাউকে না বলে জানিয়ে রাস্তায় বের হওয়া ঠিক হয়েছে? তুমি এখনো অসুস্থ, যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত। তুমি কি বোকা নাকি? চলো বাসায় চলো। আমি আর কিছু না বলে আফসাব আঙ্কেলের সাথে বাসায় চলে গেলাম। আফসাব আঙ্কেল আমাকে সাথে নিয়ে খেতে বসলেন। তিনি আমাকে বললেন, রায়ান, তোমাকে নিয়ে বিদেশে যাওয়ার সমস্ত কাগজপত্র রেডি করে ফেলেছি। আমাদের আর 20 দিন পরে ফ্লাইট। তুমি নিজেকে সেইভাবে তৈরি করে নাও। আর হ্যাঁ, ওষুধ কিন্তু বাদ দিও না। ইনশাআল্লাহ বিদেশ থেকে রোগ মুক্তি করেই আমরা দেশে ফিরব। সরি আঙ্কেল, আমি আর বিদেশে যাব না। আমার মৃত্যুটা এদেশের মাটিতেই হোক। আমি জানি যে আমার মৃত্যু নিশ্চিত। শুধু শুধু আপনারা কেন টাকা নষ্ট করবেন? আমাকে নিয়ে কেন আপনারা চিন্তায় থাকবেন? যতদিন বেঁচে থাকি আপনাদের মাঝেই থাকি। আপনারা তো আমার জন্য অনেক কিছুই করলেন, আর কত করবেন? প্লিজ আমাকে ক্ষমা করুন। আমি চিকিৎসার জন্য দেশের বাইরে আর যাব না। তুমি বললেই হবে নাকি? তুমি এতদিন যেমন আমাদের কথা শুনে এসেছো, আজও আমাদের কথা তোমায় শুনতে হবে। রাতের বেলা খাবার খেয়ে ছাদে চলে গেলাম। তখন রাত 2:30 হবে। অনেক সুন্দর আজকের চাঁদটা। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে চাঁদ দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে কনক পেছন থেকে এসে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। আমি কনককে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে সামনে এনে বসিয়ে বললাম, কি পাগলামি শুরু করেছিস বলতো? আমার জন্য তোরা আর কত কষ্ট সহ্য করবি? আমাকে তো তোরা সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছিস। প্লিজ এসব বাদ দে। আর আমার তো কোনো নিশ্চয়তা নেই, কেন খাওয়া পাগলামি করছিস? রায়ান, আমি তোমাকে অনেক অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসার কথা বলতে সাহস পাচ্ছিলাম না। আমি জানি
তুমি মেনেও নিতে পারবে না। সেই ভয়ে আমি তোমাকে এতদিন কিছু বলিনি। কিন্তু জানো, যখন তোমার অসুস্থতার কথা শুনি তখন আমি কি করব বুঝে উঠতে পারলাম না। আমি দিব্যি পাগলের মতো হয়ে গেছি। আমি কি করব বলো? তোমাকে যে আমি বড্ড ভালোবাসি। দেখ, তুই একটা ভুল মানুষকে ভালোবেসেছিস, যে মানুষটার কোনো অস্তিত্ব নেই। এসব ব্যাপার তুই ভুলে যা। আর তুই তো আমার চেয়ে অনেক ভালো ছেলেকে বিয়ে করতে পারবি। আমার চাইতে অনেক ভালো একটা মানুষ পাবি। তুই শুধু আমার জন্য দোয়া করিস আমি যেন আমার চাওয়াগুলো মরণের আগেই পাই। তুমি আবার উল্টোপাল্টা বলতে শুরু করেছো। বাবা তো বললো তোমাকে নিয়ে দেশের বাইরে যাবে, কাগজপত্র সব রেডি করে ফেলেছে। তুমি কেন এমন ভয় পাচ্ছ? আসলে আমার কোনো ভয় নেই, কিন্তু আমার মরণের পর একটা আফসোস থেকে যাবে। আমি হয়তো আমার মায়ের কাছে যেতে পারবো না। আমার মরণের সময় যে আমার মায়ের কোলে মাথা রাখতে পারবো না, আমার এই একটাই আফসোস। আর আঙ্কেল যে দেশের বাইরে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে, হয়তো আমার দেশের বাইরে যাওয়া হবে না। আচ্ছা, তুমি বাদ দাও তো, এখন নিচে চলো, রাত তো অনেক হলো। তুমি এখনো এত রাতে ছাদে কেন? কনকের সাথে কথা বলা শেষ করে আমি নিচে চলে আসলাম। বিছানায় হেলান দিয়ে শুয়ে আছি। ইস, আমিও যদি অন্যান্যদের মতো স্বাভাবিকভাবে থাকতে পারতাম, বাবা মার কাছে থাকতে পারতাম, আমি সবচাইতে বেশি সুখী হতাম। পরের দিন সকালবেলা কনক আমাকে জাগিয়ে দিয়ে 1 কাপ কফি নিয়ে আসলো। আমার হাতে 1 কাপ কফি দিয়ে ওর নিজের কাপে চুমুক দিয়ে বলতে লাগলো, আজকে তোমায় নিয়ে ঘুরতে যাব। সারাদিন রিক্সায় চড়বো, আর আমার কিছু কেনাকাটা আছে, সেগুলো তুমি কিনে দেবে। আমার যে শরীরটা অতটা ভালো নেই, আমি কিভাবে বের হব? আচ্ছা, তাহলে আমাদের গাড়িটা নিয়েই বের হব। কিন্তু আজকের দিনটা আমি তোমার কাছে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ন্ত বিকেলে বের হব। রোদের মাঝে আমি বের হয়ে ঘুরতে পারবো না। তোমার জন্য একটা গুড নিউজ আছে। এখন দেব নাকি পরে দেব? আমার আবার কিসের সুসংবাদ? এখনই বল শুনি। না থাক, এখন বলবো না, রাতে বলবো। আচ্ছা, তোর ইচ্ছে। বিকেলবেলা কনককে নিয়ে ঘুরতে বেরিয়ে হয়েছি। একটা লাল শাড়ি পরেছে আর আমাকে জোর করে একটা পাঞ্জাবি পরিয়েছে। পাঞ্জাবিটা ছিল একেবারে হলুদ কালারের। গত বছর কনক আমাকে কিনে দিয়েছিল। এই যে কনকের সাথে ঘোরাফেরা করছিস, তা নিয়ে ওর পরিবারের কারোর কোনো সমস্যা ছিল না, কারণ তারা আমাকে সবাই যথেষ্ট ভালোবাসত। তাদের মাঝে যদি ভালোবাসা না থাকতো তাহলে হয়তো আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এত বড় করতে পারতো না। তাদের ইচ্ছে থাকতো না। তারা আমাকে যতটা ভালোবেসেছে আমিও তাদের যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছি। বাবা মায়ের চাইতে কম নয়, কিন্তু যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে সেই মানুষটাকে আমি একটাবার বাবা বলে ডাকতে পারলাম না। হয়তো সেই মানুষটার মাঝে একটা চাপা কষ্ট থেকে যাবে, কিন্তু আমার নিজের থেকে কেন যেন বাবা ডাকটা বের হচ্ছিল না। কনক কপালে টিপ পড়তে পড়তে আমার হাতটা ধরে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়িতে ওঠার পরে কনক বলল, একটা পার্কে যাবে? কিন্তু আমার পার্ক একদমই ভালো লাগে না। নিরিবিলি নীরব জায়গাটাই আমার সবসময় পছন্দ। আমরা একটা নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। নদীর পাড়টা অনেক দূরে, যেখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগুক, তারপরেও লোকজনের ভিড় একদমই ভালো লাগে না। নদীর পাড়ে সুন্দর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। নীরব নিস্তব্ধ, কোনো লোকজনের সমাগম নেই। নদীর পাড়ে নেমে কনক আমার হাত ধরে হাঁটছে, আর কনকের চুলগুলো আমার মুখের উপর উড়ে এসে পড়ছে। মন চাইছে না ওর চুলগুলো মুখের উপর থেকে সরাতে। তারপরেও আমি কনকের সামনে বিরক্তির ছাপ নিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। একটা পিচ্চি মেয়ে অনেকগুলো ফুল হাতে নিয়ে বিক্রি করছে। বহু রকমের ফুল রয়েছে মেয়েটির হাতে। কনক আমাকে বলল একটা ফুল কিনে দিতে। আমি মেয়েটির হাত থেকে সবগুলো ফুল কিনে কনকের হাতে দিলাম, আর কনককে বললাম, জানিস কনক, আমার পছন্দের ফুল কিন্তু জবা ফুল, একদম টুকটুকে লাল জবা। জবা ফুলের কোনো কাঁটা নেই, এই জন্যই আমার জবা ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। হঠাৎ করে আমার প্রচুর পরিমাণে খারাপ লাগা শুরু করলো। আমি কনককে বলে তড়িঘড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু আমার আর বাসায় যাওয়া হলো না। গাড়িতে বসেই প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয়েছে। নাক মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে। এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে পড়ি। কনক আমাকে মেডিকেলে নিয়ে ভর্তি করে। ওর বাবাকে ফোন দেয়। ডক্টর আমাকে ট্রিটমেন্ট করে মেডিকেলে ভর্তি করায়। আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আমি শুধু ওদের দুচোখ দিয়ে দেখতে পাই, কিন্তু কোনো কথা বলার কোনো শক্তি পাচ্ছি না। কনকের বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, চিন্তা করিস না, সুস্থ হয়ে যাবি। কনক অনবরত দুচোখের পানি ফেলছে আমার আড়ালে। আমি বুঝতে পারলাম হয়তো এখানেই আমার জীবনের সমাপ্তি ঘটবে। ডক্টর আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলেন। আমি যখন চোখ মেলে তাকাই তখন দেখি সবাই আমার চারিপাশে বসে আছে। 2 জন লোক আমার মুখের সামনে এসে বসলো। একজন লোক অপরিচিত, আর ছিলেন আমার মা। আমি মাকে চিনতে একদমই ভুল করিনি।
আমার মা আমার চোখের দিকে তাকিয়ে আছে নির্বাক হয়ে। সে কোনো কথা বলতে পারছে না, তার দু চোখ থেকে গড়িয়ে জল পড়ছে। আমার মা হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু কেন যেন তার মুখ থেকে কিছুই বের হচ্ছে না। আমার মা আমার বুকের উপর মাথা রেখে হু হু করে কেঁদে উঠলেন। আমার মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে আমার মাকে বললাম, মা মা আমার মাথাটা তোমার কোলের উপর নেবে? আমি শুধু মাকে এতটুকুই বলতে পেরেছিলাম। ডক্টর আমার মুখে আবারও মাস্ক লাগিয়ে দিলেন, কিন্তু ততক্ষণে আমার নিঃশ্বাস ঘনিয়ে আসলো। আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। আমার বুকের উপর অনেক ভারী পাথর রেখেছে কেউ। হয়তো এমন মনে হচ্ছে আমার মা আস্তে করে তার কোলের উপর আমার মাথাটা নিলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা, আর তার চোখের পানি টপ টপ করে আমার কপালের উপরে পড়ছে। আমার খুব ইচ্ছে হয়েছিল আমার মাকে খুব শক্ত করে জড়িয়ে ধরবো, কিন্তু সেই শক্তিটুকু আর আমার মাঝে নেই। আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। আমার মাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারলাম না। কনকের বাবাকে হাজারো ধন্যবাদ। তার ঋণ কেউ শোধ করতেও পারবে না। তিনি আমার শেষ চাওয়া পাওয়া পূরণ করেছেন। এমন বাবা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। সবাইকে নিয়ে আমার অনেক কথা জমেছিল, কিন্তু ততক্ষণে আমার নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে গেল। সব চাওয়া পূরণ হয় না, সব পাওয়া চাইতে হয় না। চাওয়া পাওয়ার এই খেলায় কে হেরে যাবে কে জিতে যাবে তা কখনো কল্পনা করাও যায় না। হাজারো চাওয়া ব্যর্থ হয়ে যায়, আবার একটা পাওয়া নিমিষেই ধ্বংসে পরিণত হয়। কেউ চায়, আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে। আজকের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কাহিনীতে। নমস্কার।